বিসমিল্লাহির রহমানির রহিম। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে এবং ইলেকট্রনিক মিডিয়াতে একটা খবর ঘুরে বেড়াচ্ছে যে ঢাকার দক্ষিণে মেয়র হিসাবে ইশরাককে শপথ নিতে দিচ্ছে না স্থানীয় সরকার মন্ত্রণালয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আছে আপনার এনসিপির একজন সদস্য, যদি এখনো হয় নাই, হবে ভবিষ্যতে, আছে মোহাম্মদ সজীব ভুঁইয়া। 2 দিনের বৈরাগী, এখন বিএনপি আইন কানুন শেখাচ্ছে। তো 2020 সালে মাফিয়া হাসিনার সময়কালীন ঢাকা দক্ষিণের ইলেকশনে ইশরাক হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তো সেই রায় নিয়ে উনি সন্তুষ্ট হন নাই, উনি মামলা করেছিলেন, ইশরাক হোসেন মামলা করেছিলেন। সে মামলায় দুদিন কোনো রায় হয় নাই, যেহেতু মাফিয়া হাসিনা ক্ষমতায় ছিল, সেই জন্য মামলা রায় হয় নাই। সর্বশেষ কিছুদিন আগে মামলা রায়টি হলো এবং জনাব ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ঘোষণা করেন এবং সে আদালতের রায়টা নির্বাচন কমিশনার বাস্তবায়ন করেন। নির্বাচন কমিশন এর মধ্যে আর কিছু ঘটনা ঘটছে। নির্বাচন কমিশন অনুমতি নিতে হয়, মতামত চাওয়া হয় স্থানীয় সরকারের, সেখানে ফাইল পাঠিয়েছেন, সে ফাইলটা তারা দিচ্ছে না, স্থানীয় সরকার মতো গরুমুষি করতেছে। ফলাফল নির্বাচন কমিশনার গেজেট প্রকাশ করছে, গেজেট প্রকাশ করছে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে, কিন্তু তার দায়িত্ব বুঝেই দিচ্ছে না স্থানীয় সরকার মন্ত্রণালয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় বিশেষ করে সজীব ওয়াজেদ আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া বলতেছে এটা বুঝিয়ে দিলেই মাফিয়া হাসিনার নির্বাচনকে বৈধতা দেওয়া হবে। আজগুবি এক কথা বলে ফেললেন উনি, যা উনি এখনো দিচ্ছেন না। তবে এটা নিয়ে তাল বাহানা করতেছে, সেই কারণেই গত 2-3 দিন ধরে ঢাকা দক্ষিণে সিটি কর্পোরেশন এলাকায় অনেক শোরগোল হচ্ছে। এটা নিয়ে আজকে সর্বশেষ ইশরাক হোসেন সংবাদ সম্মেলন করছেন এবং ইশরাক হোসেনের সমর্থকরা সেখানে তালা ঝুলিয়ে দিয়েছেন এবং নগরভবনের সবাই মোটামুটি চায় ইশরাক হোসেন মেয়র হিসেবে দায়িত্ব পালন করুক, কিন্তু আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া সেটা হতে দিচ্ছে না কেন? এখানেও একটা রাজনীতি আছে। উত্তরে পিনাকির পরামর্শে এবং দান্দার কারণে উত্তরে প্রশাসক নিয়োগ করছিল আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া নিজে। তার হাতের লেখা চিঠি সজীবকে দেওয়া হয়েছিল, সেটা পত্রিকা আসছে, আপনারা চাইলে পত্রিকাতে দেখতে পারেন। সেখানে আসিফ মাহমুদ বলছে যে ইজাজ খুব একজন দক্ষ ব্যক্তি, নানা রকম কথা বলছে, উনি খুব যোগ্য, এই যে হাবিজাব অনেক কিছু বলছে বলে ওনারা ওখানে নিয়োগ উত্তরের প্রশাসক নিয়োগ করলো। এই ইজাজকে নিয়ে আমি গতকালকে একটু করে বলছিলাম, পিনাকিও অনেক কথা বলছে প্রশংসামূলক, খুব ভালো, বাংলাদেশকে পাল্টিয়ে দেবে, চেহারা পাল্টিয়ে দেবে, অথচ ওনার এই পরিমাণ কোনো যোগ্যতা নাই ইজাজের। ওনার সম্বন্ধে যে যোগ্য জানতে পারলাম, উনি হচ্ছে একটা এনজিও এবং পানি নদী বিষয় নিয়ে কিছু কাজ টাজ করে, এতটুকুই। তাহলে আসিফ মাহমুদ কিভাবে বলেন যে উনি একজন দক্ষ লোক? এখানে হচ্ছে লেনদেন। এই লেনদেনের মধ্যে একটাই উদাহরণ দিই শুধু। ঢাকা গাবতলী বাংলাদেশের গরু বাজার মধ্যে সবচেয়ে বড় আমার জানা মতো, সেটা পড়ছে ঢাকা উত্তরে। সে উত্তরে নিলাম ঢাকা হলো ঢাকা গাবতলীর, সেই নিলামে সর্বোচ্চ দর উঠেছে 22 কোটি টাকা। সবকিছু মিলিয়ে আরো বাড়বে। তো সর্বোচ্চ যিনি দামটা দিয়েছেন তাকে কাজটা দেওয়া হয় নাই। তাহলে আমরা জানি যে যে কোনো কিছু টেন্ডারে বা ইয়াতে নিলামে যিনি সর্বোচ্চ প্রাইসটা দেন তাকে কাজটা দেওয়া হয়। যদি কোনো কারণে তিনি অযোগ্য হন, তাহলে দ্বিতীয় যিনি তাকে দেওয়া হয়। এখানে ইজাজ সাহেব কি করলেন? কাউকে দিলেন না দিয়ে, মানে এই নিলামটা হয় 1 বছরের জন্য। তো সবাই তো একটা লক্ষ্য থাকে যে কুরবানি ঈদের লক্ষ্য করে ইজারাটা নেয় হাটের। তো সেই হিসাবে 22 কোটি টাকা এটা সর্বোচ্চ দর উঠছিল, কিন্তু সেখানে তাকে দেওয়া হয়নি। বিভিন্ন ধরনের আইন কানুন তো আছে আমাদের, মানে অজুহাত বাইর করার তো অনেকগুলো রাস্তা আছে, সেই হিসেবে রাস্তা বাইর করে দেয় নাই। তো যাই হোক, ইজাজ সাহেব কি করলেন? উনি নিজের জনবল দিয়ে বা পরিচিত লোকজন দিয়ে এখন ডেলি ইজারা, মানে হাট থেকে
টাকা উত্তোলন করতেছে, যেটা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। ওই যে 22 কোটি টাকার থেকেও বেশি যেটা পেতাম সেটাও রাষ্ট্রীয় কোষাগারে জমা হতো। তো 22 কোটি টাকা যেটা নিরাময় ছিল সেটা হিসাব করলে 1 বছরের জন্য সেটা লিজ দেওয়া হয়, প্রতিদিন গড়ে পড়ে 7 লাখ টাকা। প্রতিদিন গড়ে 7 লাখ টাকা। এই 7 লাখ টাকা দিয়ে প্রতিদিন গড়ে বাংলাদেশ সরকারের কোষাধ্যক্ষে জমা হবে। এই হলো মূল কথা। যদি দেওয়া হতো 22 কোটি টাকা দিয়ে, সেটা না করে ইজাজ সাহেব কি করলেন, এখন নিজে টাকাটা তুলতেছেন, এবং তারা এখন নিজে তুলতে গিয়ে প্রতিদিন 1 লাখ টাকার উপরে তুলতে পারতেছেন না। মানে হিসাবে দেখাচ্ছেন আর কি। এখানে তো এখানেই তো মূল সূত্র। তাহলে যেখানে আমি কোনো কষ্ট না করে, কোনো কিছু না করে প্রতিদিন 7 লাখ টাকা পাইতাম, সেখানে আমি কোন যুক্তিতে 1 লাখ টাকা করে নেব? কোন যুক্তিতে নেব? তাহলে কি শুধু এখানে 1 লাখ টাকা উঠতেছে? 1 লাখ টাকা যদি তুলতে পারেন, তাহলে আপনি 1 লাখ টাকা কাজ কেন করতেছেন? যেখানে আমি পেতাম 7 লাখ টাকা, সেই 7 লাখ টাকা না দিয়ে আপনি আমাকে 1 লাখ টাকা দিচ্ছেন রাষ্ট্রীয় কোষাধ্যক্ষ। তাহলে এটা কি শুধু 1 লাখ টাকা উঠতেছে? না, আরো বেশি উঠতেছে। কিন্তু এগুলো হচ্ছে দুর্নীতি। এইসব দুর্নীতি করার জন্য, লুটে ফুটে খাওয়ার জন্য এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই কাজটা করতেছে, যাতে ইশরাক হোসেন কে না দিয়ে যদি একটা তাদের মন মতো কাউকে বসাতে পারে, সে বসানোতে লেনদেন হবে, সবকিছুতে লেনদেন হবে। সেই কারণে আচ্ছা, এটা যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে একা করতেছে তা কিন্তু না, এটা তো একটা আইনি প্রক্রিয়া। ইশরাক হোসেনের মামলাটা আইনি প্রক্রিয়া, সেখানে এটা সবাই অবগত, মানে উপদেষ্টা পরিষদের সবাই অবগত। বিষয়টা যে কেউ জানে না তা কিন্তু, এটা প্রধান উপদেষ্টা সবাই অবগত, কিন্তু কেউ দিচ্ছে না। মানে বিএনপিকে একটু চাপে রাখার চেষ্টা করতেছে প্রধান উপদেষ্টা সহ বিএনপিকে। এখন অনেকে বলেন, কারণ এখানে প্রধান উপদেষ্টা আসতেছে, কারণ প্রধান উপদেষ্টাকে বিষয়টা অবহিত করা হয়েছে। কারণ কোনো অবস্থাতেই এত বড় একটা ঘটনা প্রধান উপদেষ্টা জানবে না, তা হতে পারে না। তার প্রধান উপদেষ্টা পরিষদ জানবে না, এরকম তো হতে পারে না। তাহলে তারা উপদেষ্টা এরা মিলে, এনসিপি সহ এরা মিলে বিএনপিকে চাপে রাখার চেষ্টা করতেছে। বিএনপিরও উচিত এই ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার করার জন্য। এভাবে চুপচাপ থাকলে হবে না। তাহলে বিএনপি যদি কোনো কারণে সর্বশক্তি নিয়ে রাস্তায় নামে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কি মাফিয়া হাসিনার মতো দমন পীড়ন করে বিএনপিকে স্টপ করতে পারবে? সরি, সেদিন বাগে খাইছে। যদি মনে করেন যে মাফিয়া হাসিনা যেভাবে বিএনপিকে দমন পীড়ন করে স্টপ রেখেছিল বা নির্যাতন চালিয়ে চুপ রাখতে চেষ্টা করেছিল, সেই রকম আপনারা ভূমিকা নেবেন, বিএনপিকে সেভাবে ট্রিট করবেন, এটা যদি মনে করে থাকেন, তাহলে ভুল করবেন। ওই দিন চলে গেছে, আপনারা সঠিক পথে আসুন। এইসব আইনি প্রক্রিয়া বাঙালিকে হাইকোর্ট দেখাইয়েন না, তাল বাহানা করিয়েন না। এখন বলবে যে সে নির্বাচনের বা মেয়াদ যেটা থাকে, সেই মেয়াদটা শেষ হয়ে গেছে, মেয়াদ শেষ হয়ে যাক, সবকিছু হয়ে যাক। আমার কথা হলো, আপনি মেয়াদ এখানে তো একজন প্রশাসক বলে বসাবেন, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আপনি একটা প্রশাসক বসাবেন, সেই প্রশাসক হিসাবে অন্তত হিসাব পর্যন্ত বসাতে পারেন যতদিন নির্বাচন না হয়। তাহলে এত ধরনের আইন কানুন দেখার তো কোনো দরকার নেই। তাই এই ব্যাপারে বিএনপিকে সতর্ক হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের মতিগতি খুব একটা সুবিধার মনে হচ্ছে না। তারা কোন পেতে যাবে সেটা কোনো বোঝা যাচ্ছে না। তবে খুব কিছু যে ভালো হবে না, তেমন একটা যে ভালো হবে না, সেটা মোটামুটি বোঝা যাচ্ছে। পরিস্থিতি তেমন একটা ভালো হবে না। আর ওই যে বললাম, অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে মাফিয়া হাসিনার মতো বিএনপিকে দমন পীড়ন করবে, সেটা তো বলে দিলাম, সরি, এটা পারবে না। এই সরকার তো এতটুকু বিএনপিকে এভাবে আর সম্ভব না। তাই সেই জন্য বিএনপির উচিত এখনই একটা সিদ্ধান্ত নেওয়া। এখন আর চুপচাপ বসে থাকার সময় নেই, এখনই কোনো একটা ব্যবস্থা নিতে হবে বিএনপিকে। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।